দিনের মাথায় আকস্মিকভাবে প্রিয় মানুষটার সাথে দেখা হলো জাঙ্কুকে। পুরো আকাশে তখন মন খারাপের বর্ষণ চলছে। মেয়েটার নাম তে, পুরো নাম কিম তাইয়ং তে। নিতান্তই বাচ্চা একটি মেয়ে। তবে এই বাচ্চা মেয়েটার কাছেই জমা ছিল আমার গল্পের এক নিদারুণ পরাজয়। আমাকে দেখেই মাথা নিচু করে ফেললো সে। বাস স্ট্যান্ডে এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। সেখানকার এক চায়ের স্টলে আশ্রয়ে শীতে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে তে। বিদ্যুৎ চমকাচ্ছে। নির্বোধ আকাশ ক্ষুধার্ত বাঘিনীর ন্যায় গর্জন করেই চলেছে। জাঙ্কুক স্বাভাবিকভাবেই ওর সামনে দাঁড়িয়ে বলল, এই অসময় এখানে কেন তুমি? শীত করছে তো? একদম নিঃসংকোচে কথা বলা, যদিও আমি এত চাপা স্বভাবের না। আমার নাম জিয়ন জাঙ্কুক। আমার সামনে দাঁড়িয়ে আছে আমার প্রাক্তন। অবশ্য প্রাক্তন বললে একটু ভুলেই হবে, কেননা ও আমার সাথে রাগ করে ব্রেকআপ করেছে বহুবার। এমনটা আগেও হতো, তবে সেটা 24 ঘন্টার বেশি স্থায়ী হতো না। কিন্তু এবারটা একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। তে জাঙ্কুকের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলল, এখানে আছি যেহেতু নিশ্চয়ই এর যথেষ্ট কারণ আছে। আমাকে দেখে গাড়ি থামালেন বুঝি? এত দয়া দেখানোর কিছু নেই। ডক্টরদের ব্যস্ততা অনেক, আপনি চলে যেতে পারেন। কথাটা বলেই ঠান্ডায় কুকিয়ে উঠল তে। বৃষ্টির সাথে সাথে এবার বাতাসও বইছে, অথচ শরীরে একটা থ্রি পিস মাত্র। অন্যটাও খানিকটা বৃষ্টিতে ভিজে চুপসে গেছে। যা বিপদের উপর বিপদ স্কয়ার। চায়ের স্টলে বসা বাজে ছেলেগুলো বারবার অদ্ভুত অঙ্গভঙ্গি করছে। ভয়টা এবার সুদৃঢ় হলো। বজ্রপাতের বিকট আওয়াজ বাস স্ট্যান্ডকে ভূমিকম্পের ন্যায় কাঁপিয়ে তুলছে। তে না চাইতেও চোরা চোখে একবার জাঙ্কুকের দিকে চাইলো। উস্কো খুস্কো চুল, ফর্সা ত্বকে কেমন মন খারাপের বার্তা। শরীরে এখনো হোয়াইট অ্যাপ্রন ঝুলছে অবলীলায়। মাত্র 7 দিনে মানুষটা কি বানিয়েছে নিজেকে। হয়তো একদমই কেয়ার করছে না নিজে। তবে তাতে কি, আগের মতো তো আর রেগে অধিকার খাটাতে পারবে না। জাঙ্কুক নিজের হাত ঘড়িতে আরেকবার সময়টা চেক করে নিল। রাত 10:19। সে এবার হালকা কঠোর স্বরেই বলল, দেখো, অ্যাজ এ হিউম্যান আমি তোমাকে হেল্প করতেই গাড়ি থামালাম, এর বেশি কিছু না। দ্রুত উঠে পড়ো। জামা কাপড়ও দেখছি ভিজিয়ে ফেলেছো। আর এখানে একলা একটা মেয়ে, বিপদ তো একদম চোখের সম্মুখে। এবার অপলক দৃষ্টিতে আকাশের দিকে তাকালো। অবুঝ মন বারবার চোখের সামনে কত বৃষ্টি ভেজা সুখকর রাতগুলো স্মরণ করিয়ে দিচ্ছে। নির্বোধ মনকে বোঝাতেই পারছে না যে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আর তার নেই, যে কিনা 5 বছরের সম্পর্কটা 5 সেকেন্ডের মাঝে ভেঙে দিতে দ্বিধাবোধ করেন। জাঙ্কুক কাঙ্ক্ষিত কোনো জবাব না পেয়ে কপালে হাত দিয়ে ভাবলো কি করা যায়। এই মেয়ে যে ওর সাথে যাবে না তা ভালোই বুঝতে পারছে। তারপর জাঙ্কুক নিজের শরীরের জ্যাকেটটা তের গায়ে দিয়ে বলল, এটা পরে নাও তে, সব জায়গায় বাচ্চামো করতে নেই। তে জ্যাকেটটার দিকে ফিরেও চাইলো না, বরং নিজ অবস্থান একটু এগিয়ে ধীরে ধীরে বৃষ্টিতে নিজের শরীর এলিয়ে দিল। মুহূর্তেই পুরো শরীরকে স্নান করিয়ে দিল তীব্র বর্ষণ। জাঙ্কুকের রাগ জেঁকে বসলো। সাথে সাথেই বৃষ্টিতে নেমে তের হাত ধরে ছাউনির নিচে উঠে রাগান্বিত দৃষ্টিতে বলল, আর ইউ ম্যাড? তে নেশাময় দৃষ্টিতে তাকালো জাঙ্কুকের ঘন কালো পল্লবের মাঝে। তারপর গভীর দীর্ঘশ্বাস ফেলে এক অদ্ভুত হাসি দিয়ে বলল, ইয়েস আই অ্যাম। জাঙ্কুক অতি কষ্টে নিজের রাগকে নিয়ন্ত্রণ করলো। অতঃপর তের কপালে নিজের হাত রাখতেই সাথে সাথে চমকে উঠল জাঙ্কুক। শরীরে যে ভীষণ উত্তাপ, জ্বর বাঁধিয়ে ফেলেছে কখন। ওদের থেকে মাত্র কয়েক মিটার দূরত্বে চায়ের স্টল। সেখানকার লোকগুলো কৌতূহল নিয়ে জাঙ্কুক আর তেকে দেখছে। বাজে ছেলেগুলোর ইচ্ছে ছিল তেকে এই বিপদে দেখে একটা সুযোগ খোঁজা, কিন্তু হঠাৎ জাঙ্কুকের সেই বলিষ্ঠ শরীর আর কথার ধরন দেখে এগোতে পারেনি। চুপচাপ ওদের কাণ্ড দেখছে গভীর আগ্রহ নিয়ে। জাঙ্কুক প্যান্টের পকেট থেকে তের দেয়া অতি প্রিয় রুমালটা বের করে একবার পিছনে ফিরে স্টলের লোকগুলোর উপরে নজর রাখলো। অতঃপর রুমালটা দিয়ে তের মাথা মুছিয়ে দিতে ধরলেই শক্ত হাতে ধরে ফেললো তে। ক্রুদ্ধ কণ্ঠে বলল, আমাকে ছোঁয়ার স্পর্শ কোথায় পেলেন মিস্টার জাঙ্কুক? ভালোই ভালোই এখান থেকে চলে যান বলছি, না হলে কিন্তু ওই লোকদের দিয়ে আপনাকে মার খাওয়াতে আমার সময় লাগবে না। জাঙ্কুক সব সময় রকচটা মানুষ, নিজের মেজাজ ঠিক থাকে না। তবু এতক্ষণ ধরে তের সব কথা ধৈর্যের সাথে শুনে এসেছে সে। তেমন
প্রত্যুত্তর করেনি। বরাবরের মতো এবারও করলো না। নিজে বৃষ্টিতে নেমে ব্ল্যাক বাজেরও গাড়ি থেকে একটি ছাতা বের করলো সে। অতঃপর তেকে সামান্য একটু সময় না দিয়ে এক হাতে কাঁধে তুলে নিল, আর এক হাতে ছাতা তুলে দিল মাথার উপরে। সাথে সাথেই চায়ের স্টলের লোকগুলো এই বলে চিৎকার শুরু করলো, কিন্তু সেসবে জাংকুক মোটেও কর্ণপাত করলো না। এদিকে জাংকুকের পেশিবহুল হাতের চাপে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম তের। কয়েক সেকেন্ডের মাঝেই তে নিজেকে গাড়ির ভিতরে আবিষ্কার করলো। জাংকুকের থেকে ছাড়া পাওয়ার সাথে সাথে চিৎকার করে লোকজনকে বলতে লাগলো, প্লিজ হেল্প, কেউ বাঁচান, কেউ বাঁচান। ততক্ষণে সেই লোকগুলো গাড়ির কিছুটা সামনে জড়ো হয়েছে, বৃষ্টির জন্য আর এগোতে পারছে না। লোকগুলোর মাঝে তরুণ শিয়ানা টাইপের এক ছেলে চিৎকার করে বলল, কে বে তুই? আমাদের ডেরা এসে আমাদের চোখের সামনে থেকে এই খাসামালকে তুলে নিয়ে যাস? ওই শালা, এদিকে তাকা। ওই ছেলের মন্তব্য করার সাথে সাথে সমস্যারে সব বখাটেরা এগিয়ে আসার জন্য প্রস্তুত হলো। বাইরে তখন তুমুল বৃষ্টি। জাংকুক একবার ওদের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে মুচকি হেসে গাড়িতে বসলো। অতঃপর স্টিয়ারিং এর ঠিক পিছন থেকে জাংকুকের অতি প্রিয় শটগানটি বের করে মুহূর্তের মাঝে শুট করলো সেই ছেলেটির কণ্ঠনালী বরাবর। অব্যর্থ লক্ষ্য। মুহূর্তেই জাংকুকের হাতে খুন হলো আরেক পাপী। এই বৃষ্টি ভেজা রাতে হঠাৎ এমন বিভীষিকাময় ভয়ঙ্কর দৃশ্য কেউ আন্দাজ করার সাহস পেল না। লুটিয়ে পড়লো লাশ, রক্তে স্নান হলো বর্ষণের প্রকৃতি। সবাই বাকরুদ্ধ, স্তব্ধ হয়ে নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে উঠলো। জাংকুক গভীর হয়ে গানটা আগের জায়গায় রাখতেই দেখলো তে গাড়ি থেকে নেমে পালাতে চাইছে। জাংকুক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না। বস্তুত তার মুখের উপরে কেউ কথা বললে তার রাগ হয়, ভীষণ রাগ। তার উপরে তেকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে তাহলে তার এই পৃথিবীতে থাকার অধিকার দেয় না জাংকুক। তে আবারও বৃষ্টিতে বের হয়ে চলে যেতে ধরলেই জাংকুক গিয়ে সশব্দে একটি চর বসিয়ে দিল গালে। একটা মেয়ে এত জেদ কিভাবে হয়? জাংকুক অবাক হয়। অতঃপর মেয়েটি লুটিয়ে পড়লো জাংকুকের বুকে। শরীরে বিন্দুমাত্র শক্তি নেই, জ্বরে পুড়ে যাচ্ছে তপ্ত শরীর। তার উপরে জাংকুকের করা আঘাত নিঃশেষ করে দিল সজ্ঞানে থাকার স্পৃহা। জাংকুক আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে তেকে কোলে নিয়ে গাড়িতে শুইয়ে দিল। এই মেয়েকে জ্ঞানে রাখলে কখনোই তার কথা শুনবে না। অতঃপর ব্যস্ত হাতে জিমিনকে কল করলো সে। জিমিন হলো তের বেস্ট ফ্রেন্ড। সে হিসেবে জাংকুকের সাথেও যথেষ্ট সখ্যতা আছে ওর। এখন তেকে জিমিনের বাসায় রেখে এই লাশটাকে ব্যবস্থা করতে হবে জাংকুকের। কল কেটে লাশটাকে গাড়িতে উঠালো। তার মোটেও ইন্টেনশন ছিল না খুন করা, কিন্তু এই মানুষগুলোর বেঁচে থাকার অধিকার নেই, বিন্দু মাত্র না। জাংকুকের তীব্র বর্ষণ ভেদ করে গাড়ি ছুটিয়ে গন্তব্যের দিকে অগ্রসর হলো। জিমিনের বাসা খুব দূরে নয়। সমস্যা হলো ওদের ফ্যামিলির যদি কেউ কিছু মনে করে। যদিও জাংকুক নিজে একজন ডক্টর, কিন্তু এই মুহূর্তে সবকিছুই সম্ভব নয়। তাছাড়া তের জামা কাপড় ভিজে চুপচুপে হয়ে গেছে। এমতো অবস্থায় থাকলে জ্বর মারাত্মক হতে পারে। জাংকুক জিমিনের বাসার সামনে এসে ওকে কল করার সাথে সাথে মেন ফটক খুলে দিল জিমিন। তের এমন অবস্থা শুনে আগে থেকে প্রস্তুত ছিল সে। জাংকুক আর অপেক্ষা না করে তেকে কোলে নিয়ে জিমিনের উদ্দেশ্যে বলল, বাসায় কি সবাই জেগে আছে? তের এই অবস্থা দেখে জিমিনের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে কোমল স্বরে জবাব দিল, না ভাইয়া, আজ বৃষ্টির কারণে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। ওকে তাড়াতাড়ি উপরে নিয়ে আসুন। জাংকুক তেকে নিয়ে তীব্র বৃষ্টি উপেক্ষা করে জিমিনের রুমে চলে আসলো। শরীরে পানি থাকায় মেঝেতে গড়িয়ে পানি পড়েছে। অতঃপর তেকে বেডে রেখে বলল, যত তাড়াতাড়ি সম্ভব তের ড্রেস চেঞ্জ করে দাও, আমি একটু পর আসছি। ভাইয়া, আপনার অ্যাপ্রনে রক্ত, তের কি কিছু হয়েছে? জাংকুক নিজেই নিজেকে থাপ্পড় মারতে ইচ্ছে করলো। কেন যে এই অ্যাপ্রনটা খুলে রাখলো না সে? এখন কি জবাব দেবে জিমিনকে? কিন্তু এখানে আর এক মুহূর্ত নয়, কোনোভাবে জিমিনকে ম্যানেজ করে বাইরে বেরিয়ে এলো সে। অতঃপর বৃষ্টি ভেদ করে গাড়ি ছুটিয়ে নদীর ঘাটে পৌঁছালো। আজ থেকে 5 বছর আগের কথা। সদ্য ঢাকা মেডিকেলে পড়ুয়া ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল জাংকুক। পড়ালেখা ছাড়া অন্য কোনো বিষয় মাথাতেই আনতো না সে। মেয়ে দেখলেই যত দ্রুত সম্ভব 10 হাত দূরে অবস্থান নিত। এমন একটা কঠিন জীবনে কোথা থেকে যে তের আগমন ঘটলো তার
এরপর থেকে পড়াশোনা আমার লাঠে উঠলো। সেদিন ছিল এমনই এক বর্ষামুখর রাত। তে হঠাৎ ফোন করে জানালো তার কদম ফুল দরকার। সেটা এক্ষুনি মানে এক্ষুনি, কোনো এক্সকিউজ শুনবে না সে। কিন্তু পরের দিন জাঙ্কুকের ছিল গুরুত্বপূর্ণ এক ক্লাস, তার জন্য কিছু নোট তৈরি করতে হয়েছিল তাকে। অথচ ক্লাস 10 পড়ুয়া সেই বাচ্চা মেয়ের সম্মোহনে পড়াশোনাকে বিদায় জানিয়ে হল ত্যাগ করলো সে। উদ্দেশ্য কদম চুরি করতেই হবে, কিন্তু কোনো গাছেই তো উঠতে পারে না সে। পুরো ঢাকার শহর জুড়ে তখন তুমুল বর্ষণ। গত দুদিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তীব্র বর্ষণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যে থেমে যাবার কোনো লক্ষণ নেই। মনে হচ্ছে আকাশের ছাদ ফুটো হবার কারণে অনর্গল বৃষ্টি পড়ছে তো পড়ছে। এই বৃষ্টির মাঝে ছাতা নিয়ে রাস্তায় নেমে পড়লো জাঙ্কুক। ফোন করে ওর বেস্ট ফ্রেন্ড সুগাকেও ডাকলো সে। সুগা নিজেও একজন মেডিকেল স্টুডেন্ট। পাতলা গরনের হয় জাঙ্কুক ভাবলো সে হয়তো গাছে উঠতে পারবে। জাঙ্কুকের এসব আকাশ পাতাল ভাবনা চিন্তার মাঝেই সুগা এসে ওর মাথায় চাটি মেরে বলল, হঠাৎ ডাক দিলি যে, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ নোট আছে তোর কাছে, দে তাড়াতাড়ি দে। জাঙ্কুক বিরক্ত হলো। এই বেচারা সারাদিন পড়াশোনা করে, আদৌ মনের ভিতরে কোনো রসকস আছে কিনা সন্দেহ। জাঙ্কুক ওর হাতে আরেকটা ছাতা ধরিয়ে দিয়ে বলল, পাবি পাবি, আগে আমার একটা কাজ করে দে। সুগা ওর চোখের মোটা ফ্রেমের চশমাটা খুলতে খুলতে বলল, দেখ ভাই, কি কাজ আছে তাড়াতাড়ি বল, তোর কথাবার্তা সুবিধার মনে হচ্ছে না। তুই না আমার অনেক ভালো বন্ধু, এতদিন পরীক্ষার আগে পরে কত হেল্প করেছি তোকে। আজ আমি এক ভয়ঙ্কর পরীক্ষার সম্মুখীন হয়েছি দোস্ত, এখান থেকে একমাত্র তুই আমাকে উদ্ধার করতে পারিস। সুগার ডন কেয়ার ভাব নিয়ে বলল, তোর আবার পরীক্ষা? তোর কাছে তো পড়াশোনা কোনো ব্যাপারই না। তাহলে শালা এই পরীক্ষা সেই পরীক্ষা না। একটু আগে তে ফোন করে জানালো ওর সাথে দেখা করতে হবে। এমনিতেই পড়াশোনার চাপে অনেকদিন ভালো করে কথা হচ্ছে না, আজ দেখি ভীষণ সিরিয়াস। তুই একটু কদম ফুলের ব্যবস্থা করে দে না দোস্ত। সুগা যেন আকাশ থেকে পড়লো। কদম ফুল? এসব কি বলে ও? প্রেম করার পর মাথায় কি সব ভূত চেপেছে। সুগা হাতে ছাতাটা জাঙ্কুকের হাতে গুছিয়ে দিয়ে বলল, আমি পড়তে গেলাম, আপনি আপনার প্রেয়সীর কাছে যান। জাঙ্কুক দীর্ঘশ্বাস ছাড়লো। জীবনে সে কোনোদিনও গাছে উঠেছে কিনা সন্দেহ, সেখানে কদম গাছ, তাও আবার বৃষ্টির মাঝে রাতের অন্ধকারে। জাঙ্কুক তেকে টেক্সট করে বলল, এই রাতের বেলা কদম পাচ্ছি না, কি করি বলো তো। তের কাছে যখন মেসেজটা আসলো তখন সে দরজার সামনে দাঁড়িয়েছিল। সে জানে জাঙ্কুক আজ আসবেই, সে কথা শুনিয়ে দিয়েছে। তবে একটু বাড়াবাড়ি করেছে বোধহয়। বেচারাকে এই বৃষ্টির মাঝে কদম ফুল আনতে বলে ভুল করলাম না তো? এই বাড়িতে আজ কেউ নেই, শুধুমাত্র কাজের লোক ছাড়া। উনিও তো ঘুমাতে ব্যস্ত। তে ওর হাতে থাকা ফোনটা ফটাফট টাইপ করলো, আমি এত কিছু জানি না, থাক আর আনতে হবে না, আসতে হবে না আপনাকে, অনেক ব্যস্ত মানুষ আপনি, এভাবে জ্বালানো ঠিক হচ্ছে না, সরি। জাঙ্কুককে মেসেজটা পাঠিয়ে দিয়ে আরেক দফা হেসে খুন হলো তে। বেচারাকে আচ্ছা জ্বালানো গেছে, এবার দেখি উনি কি করে। অতঃপর তে ফোনটা হাত থেকে নামিয়ে দেখলো কারেন্ট এসে গেছে। তাই সে ধীরে সুস্থে নিজের রুমে এসে ব্যালকনিতে এবং মূল ফটকে থাকা লাইটগুলো জ্বালিয়ে দিল। এই বৃষ্টির মাঝে রং বেরঙের নিয়ন বাতিগুলো জ্বলে ওঠায় মাধুর্য ছড়িয়ে পড়েছে চারপাশে। 1 ঘন্টা কেটে যেতেই তের মনে খানিকটা ভয় ঢুকে গেল। ওনার কোনো বিপদ হলো না তো? না, এই বৃষ্টির মাঝে ওনাকে এসব করানো একদমই ঠিক হচ্ছে না। উনি কি আমার মতো পড়াচোর নাকি? উনি তো অনেক পড়াশোনা করে। তে ফোনের নম্বর ডায়াল করে ফোন দিবে, ঠিক ওই মুহূর্তে জাঙ্কুক ফোন করলো ওকে। তে ছটপট ফোন রিসিভ করতেই চারপাশে বৃষ্টির শব্দ থাকায় জাঙ্কুক তীব্র স্বরে বলল, গেট বন্ধ রাখলে ঢুকবো কিভাবে? ভাগ্যি সেখানে বৃষ্টি থেকে বাঁচতে দাঁড়ানোর জায়গা আছে, অন্তত ফোনটা অন রাখতে পারছি। তের হৃৎপিণ্ড সঞ্চালনা দ্রুত হলো। শরীরের পা থেকে মাথা পর্যন্ত এক আলাদা শিহরণ ছড়িয়ে পড়তেই কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সত্যি আপনি এসে গেছেন? আরে হ্যাঁ বাবা, তাড়াতাড়ি এসো, ভিজে চুপসে গেছে একেবারে। তে ফোনটা কেটে দিয়ে দুটো লম্বা নিঃশ্বাস নিল। শরীর কাঁপছে, হাত পা সব কাঁপছে।
অজানা উত্তেজনায় মস্তিষ্ক ফাঁকা ফাঁকা ঠেকছে। মাঝে মাঝে কিছু একটা ভয় মস্তিষ্কে উকি দিয়ে বলছে, এই অসময়ে সামান্য কিছুদিনের পরিচয় সম্পর্ক গড়ে ওঠা মানুষটার সাথে দেখা করতে যাচ্ছিস তে, তোর মনে কি একটুও ভয় নেই? তে সেসবকে পাত্তা না দিয়ে উচ্চস্বরে সেই ভয়কে শাসিয়ে বলল, আমি ওনাকে বিশ্বাস করি, অনেক বেশি বিশ্বাস করি, যতটা বিশ্বাস করলে বাবা মায়ের পর ওনাকে তৃতীয় আশ্রয়স্থলের জায়গাটা দেয়া যায়। তে সামান্য ভয়, অপরিসীম আগ্রহ, এক বুক ভালোবাসা আর দুরু দুরু বন নিয়ে দরজা এতে বাইরে বেরিয়ে এলো। এগিয়ে কাপা কাপা হাতে ফটক খুলে দিতেই দৃষ্টি স্নাতরত এক মোহনীয়ময় পুরুষকে দেখে নিঃশ্বাস আটকে গেল তে। আজ কতদিন পর যে দেখা হলো। তেকে দেখা মাত্রই জাঙ্কুক এগিয়ে আসলো, অতঃপর নিজের ভেজা চুলগুলো উপরে উঠিয়ে দিয়ে একগুচ্ছ কদম এগিয়ে দিয়ে বলল, এই নাও তোমার কদম, এবার শান্তি হয়েছে? নিজে তো গাছে উঠতে পারলাম না, শেষ পর্যন্ত বন্ধুর বাড়ি গিয়ে কৌটা ম্যানেজ করে কদম পারলাম। এখন আন্টি আমাকে কি লেভেলের পাগল ভাবছে সেই টেনশনে আমার হাত পা পুরো কাঁপছে। এই তীব্র বৃষ্টিতে কদম পেরে আনায় জাঙ্কুকের প্রতি তের মায়া হলো, আবার নিজেকেও পাগল ভাবায় হাসিও পেল ভীষণ। অতঃপর ভেজা কদমগুচ্ছ হাতে নিয়ে নিজের মাথায় হালকা পানির ছিটা দিয়ে নর্মস্বরে বলল, জাঙ্কুক সাহেব, আপনি তো আস্ত একটা পাগল। জাঙ্কুকের রাগ হলো ভীষণ। এই কদমের কথা যে বন্ধুকেই বলেছে সেই আমায় পাগল বলেছে, এখন দেখি যার জন্য কদম পেরে আনলাম সে নিজেও আমায় পাগল বলে সম্বোধন করছে। জাঙ্কুক ফটকের সাইডে সুইচ চাপ দিয়ে লাইটটা অফ করে বলল, আর পাগল পাগল বলিও না তো, এখন সত্যিই নিজেকে পাগল পাগল লাগছে। লাইট অফ করে দেওয়ায় তের ভয়টা হঠাৎই সুদৃঢ় হলো। ভয় ভয়ে কণ্ঠে বলল, আপনি লাইট বন্ধ করে দিলেন কেন? আরে কিছুক্ষণের জন্য দিলাম, সামনের রোড দিয়ে কেউ গেলে কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? যদিও আশা করা যায় না এই বৃষ্টিতে কেউ বের হবে, তবুও রিস্ক নিতে চাচ্ছি না, কেউ দেখে ফেললে কি হবে? পাগলি মেয়ে, জানো না তোমার বাবা মায়ের মান সম্মান যাবে তো যাবে, সাথে আমাদের ধরে বিয়েও দিয়ে দিতে পারে। আপনি বুঝি সেটা চান না? এই অন্ধকারে কিছুটা এগিয়ে গিয়ে জাঙ্কুকের চোখে চোখ রেখে কথাটি বলল তে। জাঙ্কুক মুচকি হেসে বলল, আর মাত্র 2 বছরতে, তারপর সব হবে। আর তোমার বয়স কত পিচ্চি? মাত্র 10-এ পড়ো, আর আবার বিয়ে নিয়ে ভাবছো? দাঁড়াও, আঙ্কেলের সাথে সখ্যতা গড়ে তুলে তোমার প্রাইভেট পড়ানোর দায়িত্ব নিচ্ছি, তারপর পড়াশোনা কিভাবে ফাঁকি দাও সেটাও দেখবো। তে অট্টহাসিতে ফেটে পড়ল, অতঃপর অতি কষ্টে হাসি থামিয়ে বলল, প্লিজ আমাকে পড়ান, তাহলে আপনাকে অনেকটা সময় ধরে দেখতে পাবো, সাথে ফিরিতে ফিরিতে পড়তেও পারবো, আর পড়াশোনার প্যারা থেকেও বেঁচে যাব। কত ভালো হবে বলুন তো? জাঙ্কুক একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার মাথায় শয়তানি বুদ্ধি ছাড়া আর কিছু নেই, তাই না? হঠাৎ বজ্রপাতের আওয়াজে ঘোর কাটলো জাঙ্কুকে। এই অসময়ে রাস্তায় থাকা একদম ঠিক হচ্ছে না, তাই অতি দ্রুত নিজের ড্রেস চেঞ্জ করে ফর্মাল গেটআপ নিল জাঙ্কুক। অতঃপর কাজী অফিসে বিয়ের বন্দোবস্ত করতে বলে অতি দ্রুত জিমিনদের বাসায় ফিরল সে। ঘড়িতে তখন রাত 12টার ঊর্ধ্বে। বৃষ্টি ইতিমধ্যেই থেমে গেছে, শুধু মাঝে মধ্যে আকাশে বীভৎস ডাক কানে আসছে। জাঙ্কুক জিমিনের বাসায় এসে ওর রুমে ঢুকে দেখলো জিমিন তেকে কিছু একটা খাওয়ানোর চেষ্টা করছে, অথচ তে বারবার নিজেকে জিমিনের থেকে ছাড়িয়ে নিচ্ছে। জাঙ্কুক জিমিনকে উদ্দেশ্য করে বলল, বাসায় কেউ জাগেনি তো? জাঙ্কুককে রুমে ঢুকতে দেখে তে ঘৃণিত স্বরে তাকিয়ে বলল, তুই কেন জাঙ্কুককে ঢুকতে দিচ্ছিস? জিমিনে, যে জাঙ্কুক তেকে নিজের থেকে বেশি ভালোবাসতো, নাকি সেই জাঙ্কুককে যে কিনা কথায় কথায় মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে না, মেয়েদের নিয়ে রাত কাটায়? জাঙ্কুক জবাব দিল না, শুধু তাকিয়ে থাকলো ওর প্রতি। জিমিন তেকে কঠোর স্বরে বলল, এসব কি বলছিস তে? পাগল হয়েছিস তুই? জাঙ্কুক ভাই সম্পর্কে এসব কি সব আজে বাজে কথা বলছিস? তেকে এই বৃষ্টি স্নাত মাঝরাতে গাড়িতে উঠিয়ে কাজী অফিসে ছুটছে জাঙ্কুক। ঘড়িতে তখন রাত 1টা ছুঁই ছুঁই। আকাশ ক্রমশ শান্ত হচ্ছে, ঝড় বৃষ্টি বোধহয়
আর সম্ভাবনা নেই। জাঙ্কুক গাড়ির ড্রাইভিং সিটে আর জিমিনা তেকে নিয়ে পিছনে শান্তভাবে বসে আছে। একটু আগে জাঙ্কুকের হাতে কড়া চড় খেয়ে একদম স্থির হয়ে গেছে সে। এদিকে জিমিনা পড়েছে মহাবিপদে। এরা দুজন যে কি পাগলের পাগল তা সে ভালো করেই জানে। কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না, কিন্তু রাগ করার বেলায় দুজনেই পটু। যানজট শূন্য ঢাকার ব্যস্ততম মহাসড়কে তুমুল স্পিডে গাড়ি চালাচ্ছে জাঙ্কুক। এই মেয়েকে আর একটু সময় দেওয়া যাবে না, খুব তাড়াতাড়ি নিজের করে নিতে হবে। আমি বুঝতেছি না হঠাৎ করে কি হলো ওর। ও আমার চরিত্র বৈশিষ্ট্য সবকিছু সম্পর্কে পূর্ব থেকেই অবগত। আমি যে ওর নামে কোনো বাজে মন্তব্য শুনলে নিজেকে স্থির রাখতে পারি না, এটা কি সে বোঝে না? আগেও তো এমন হতো। আসলে আমার ঝগড়া বাঁধানোটাই ভুল হয়েছে। অবশ্য সম্পূর্ণ দোষটা আমার না। আমাকে নাকি কোন মেয়ের সাথে রেস্টুরেন্টে দেখেছে, তারপর থেকেই ওনার কথা বলা অফ, ফোন বন্ধ, এমনকি নিজেও রুম বন্ধ করে বসে থাকে, খাওয়া দাওয়া করে না। রাগ করে আমিও কথা বলা অফ করে দিলাম। এমন পরিস্থিতিতে নিজের হাত থেকে বেরিয়ে যাবে কে ভেবেছিল? হঠাৎ জাঙ্কুকের ফোন বেজে ওঠায় গাড়ির স্পিড কমিয়ে ফোনটা রিসিভ করলো সে। ওপাশ থেকে সুগা বলল, দোস্ত ফেসে গেছি রে, সামনে যে পুলিশ চেকপোস্ট। জাঙ্কুক শান্ত স্বরে বলল, বলবি জরুরি কাজ আছে, তবুও যদি না শোনে তাহলে আমার কথা বলবি, ছেড়ে দেবে। আচ্ছা ঠিক আছে, আগে তুই একটা কথা বলতো, এভাবে বিয়ে করা কি ঠিক হচ্ছে? তোর বাবা মা কি ভাববে? তোকে সেটা নিয়ে ভাবতে হবে না। ওর বাপ যে আমার মতো একটা ডক্টর জামাই পাচ্ছে এটাই তার ভাগ্য। হইছে, ফোন রাখ। তুই যে তোর কি ডক্টরি করছিস সেই প্রভাবে হাসি খুশি মেয়েটা কেমন শান্ত হয়ে গেছে। এখন একটাই চাওয়া, অন্তত বিয়ের পর এমন বাজে বিয়ে করিস না। নিজে একটা প্রেম করতে পারলি না, আর এখন আমাকে জ্ঞান দিতে আসছিস। ফোন রাখ শালা। জাঙ্কুক রাগ করে ফোন কেটে দিয়ে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। অতঃপর হঠাৎ মনে হলো, এটা কি আদৌ ঠিক হচ্ছে? আমি যাকে বিয়ে করছি তার তো সম্মতি থাকতে হবে। জাঙ্কুক গাড়ি থামিয়ে পিছনে ফিরে তের উদ্দেশ্যে শান্ত স্বরে বলল, তে, তোমার কি এই বিয়েতে মত আছে? যদি থাকে তাহলে বিয়েটা এক্ষুনি হবে, আর যদি না থাকে তাহলে আমি তোমার বাসায় রেখে আসবো, আর কখনো আমার ছায়াও দেখতে পাবে না। বলো। জিমিনের কোলে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করছিল তে। তখনই জাঙ্কুকের আকস্মিক প্রশ্নে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল সে। মাথা উঠিয়ে একবার জিমিনের দিকে তাকিয়ে কিছু না ভেবেই বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই না, আমাকে বাসায় দিয়ে আসুন। তের কথায় জিমিনা খেপে গিয়ে বলল, এক থাপ্পড়ে দাঁত ফেলে দেব তোর। তোদের পাগলামি আর কত দেখবো আমি? ভাইয়া, আপনি যত দ্রুত সম্ভব এই পাগল মেয়েটাকে বিয়ে করে মানুষ করুন। কাজী অফিসে পৌঁছাতে পৌঁছাতে রাত 1:30 বেজে গেল সবার। এই অসময়ে শুধু কাজী অফিস কেন, ফার্মেসি পর্যন্ত বন্ধ থাকার কথা, কিন্তু জাঙ্কুকের আদেশে কাজী সাহেব অফিস বন্ধ করার সাহস আর পায়নি। উল্টো আকাশ খারাপ হওয়া সত্ত্বেও এত রাতে অফিসে ব্যাক করতে হলো। সুগা ইতিমধ্যে পৌঁছে গেছে। একটু আগে পুলিশের খপ্পর থেকে কিভাবে বাঁচলো সে গল্পই করছে তের সাথে। আর তে শত মন খারাপের মাঝেও হাসার চেষ্টা করছে। সুগা নিজেও একজন ডক্টর, তবে জাঙ্কুকের মতো উচ্চপদ তার নেই। জাঙ্কুক হালকা কেশে সবার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে বলল, তো কাজী সাহেব, যত দ্রুত সম্ভব বিয়েটা সেরে ফেলুন। মেয়েটা যদি বাংলা সিনেমার মতো কবুল বলতে অস্বীকার করে তবুও কবুল ভেবে নেবেন। কাজী সাহেব 60 বয়সের লোক, মাথায় চুলে ছিটে ফোটাও নেই। তিনি মোটা ফ্রেমের চশমাটা ঠিক করে বললেন, এভাবে তো বিয়ে হয় না বাবা। তো কিভাবে হয়? বিয়েটা করার জন্যই তো এলাম। জাঙ্কুকের এসব পাগলামির কথা শুনে সুগা বাধা দিয়ে বলল, থাম না রে ভাই। আচ্ছা কাজী সাহেব, আপনি শুরু করুন। সুগার কথায় শেষ পর্যন্ত কাজী সাহেব তার কার্যক্রম শুরু করলো। বিয়ে সাক্ষী স্বরূপ কাজী সাহেব একজন অ্যাসিস্ট্যান্ট আর সুগাকে রাখা হলো। বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত তে একদমই চুপচাপ ছিল। আজ কত বছরের স্বপ্ন যে পূরণ হচ্ছে তার। কিন্তু সবকিছুর মাঝেও আমার মুখে হাসি নেই। উনি ডক্টর হবার পর থেকে আস্তে আস্তে আমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। আগের মতো আর
কেয়ার করেন না, শাসন করে না, সব সময় নানা অজুহাতে নিজেকে ব্যস্ত রাখেন। অবশ্য উনি বড় মাপের ডক্টর, আমার মতো সাধারণ মেয়ের প্রতি আগ্রহ থাকবে না এটা অস্বাভাবিক নয়। সবথেকে খারাপ লেগেছে গত শুক্রবার হুট করে এক রেস্টুরেন্টে উনি মেয়ে নিয়ে ঢুকেছিলেন। সেদিন থেকেই যে কিভাবে বেঁচে আছি সেটা বলার বাইরে। আজ এত ডিপ্রেশনের মাঝেও একটু একলা নিরিবিলি জায়গায় ঘুরতে গিয়েছিলাম, কিন্তু মন খারাপের প্রভাবে বুঝতেই পারিনি আকাশ কতটা খারাপ করেছে। অতঃপর এই বৃষ্টিতে আটকে পড়া, ভাগ্যিস উনি এসেছিলেন, না হলে হয়তো আজ আমার ভাগ্যটা খুব একটা ভালো ছিল না। অথচ এত কিছুর মাঝে আবারও এক নির্মম খুনের সাক্ষী হলাম আমি। এভাবে আর কত? উনি যে দিনে দিনে একটা সাইকো হয়ে যাচ্ছে এটা ভালোই বুঝতে পারছি। এই অবস্থা থেকে ওনাকে বের করতে একমাত্র আমিই পারবো। আচ্ছা, এখন তো আমি ওনার স্ত্রী, ওনার সব ভালো খারাপ আমার সাথে জড়িত। সব থেকে বড় কথা, এই মানুষটাকে আমি ভালোবাসতাম, এখনো ভালোবাসি। আর উনি ভালো থাকলে আমি ভালো থাকবো। বিয়েটা হয়ে গেলে যে যার বাসায় চলে যায়। জাঙ্কুকোর ফোনটা তের প্রতি এগিয়ে দিয়ে বলল, তোমার বাবাকে ফোন দাও, ফোন করে বলো বৃষ্টিতে আটকে পড়ায় জিমিনের বাসায় আছো। তে মাথা নিচু করে বলল, এত রাতে ওনারা কি জেগে আছেন? কোনো বাবা মার সন্তান যদি রাতে বাড়ি না ফেরে তাহলে তারা ঘুমোতে পারে না। আর তুমি তো মেয়ে, ওনারা তোমার সব ফ্রেন্ডদেরকে ফোন করেছিল। জিমিন নিজে ফোন করে জানিয়েছে তুমি ওর কাছে আছো। এখন তুমি শিওর করে দাও যাতে ওনারা ঘুমিয়ে পড়ে। আর এত টেনশন নেওয়ার কিছু নেই, তুমি এখন আমার সাথে আমার বাড়ি যাবে। কাল আমি বিয়ের কথাটা পাবলিক করে দেব তোমার মা বাবার কাছে, ওনারা আবার ধুমধাম করে মেয়ের বিয়ে দেবেন। তের অভিমান কেটে যাচ্ছে। 7 দিনের অভিমান ছেড়ে সিটে হেলান দিয়ে বলল, আর যদি মেনে না নেয়? শোনো, এতদিন ডক্টর হওয়া, নিজেকে সেটেল করতে অনেক সময় দিয়েছি। এখন তোমার আমার বিষয়টা মিটমাট করার জন্য বাবা মাকে দিয়ে প্রস্তাব পাঠিয়েছিলাম তোমার বাসায়। আমার আম্মু তো এসে বলে তুমি নাকি লজ্জায় দরজায় খুলছো না, কিন্তু আমি তো বুঝে গিয়েছিলাম তোমার সমস্যাটা কোথায়। যাই হোক, অনেক বকবক করেছি, দেখি জ্বরটা কমেছে কিনা। হ্যাঁ, এখন আর তেমন জ্বর নেই, বাসায় গিয়ে ঘুমাবে এখন। জাঙ্কুক তেকে নিয়ে বাসায় আসতে আসতে রাত 2টো পার হয়ে গেল। বাসায় এসে যখন জাঙ্কুকের বোন লিসা দরজা খুলে দিল, সাথে সাথেই তেকে দেখে চিৎকার দিয়ে বলল, ভাবি। জাঙ্কুক বিরক্ত হয়ে ওর মাথায় একটি গাঁটটা মেরে বলল, আস্তে চিৎকার পার, আব্বু আম্মু ঘুমিয়েছে। হ্যাঁ, মাত্র ঘুমাতে গেল, আমায় বলে গেল তুমি আসলে দরজা যেন খুলে দেই। কথাটা বলেই তের দিকে দৃষ্টি ফেলে বলল, তুমি কেমন আছো ভাবি? বিয়ে করে আসলে নাকি? তে লজ্জায় মাথা নুইয়ে রাখলো, জবাব দিল না। লিসা বুঝে যেতেই দরজা আটকে বলল, এবার টাকা দাও আমায়, নইলে ঢুকতে দিচ্ছি না। জাঙ্কুকোর পুরো মানিব্যাগটা লিসার হাতে গুজে দিয়ে বলল, নে, যত ইচ্ছে টাকা নে, একটা মাত্র বোন আমার। পুরো মানিব্যাগটা লিসার হাতে গুজিয়ে দেয় ভীষণ খুশি হলো লিসা। ইতিমধ্যে তেকে নিয়ে জাঙ্কুক নিজের রুমে কেটে পড়েছে, কিন্তু ভাইয়া তো এত ভালো মানুষ না, নিশ্চয়ই ঘাবলা আছে। লিসা মানিব্যাগটা খুলে দেখলো ভিতরে একটা টাকাও নেই। সাথে সাথেই মেজাজটা জ্বলে উঠলো ওর। ভিতরে অবশ্য ক্রেডিট কার্ড আছে, কিন্তু পাসওয়ার্ড তো জানা নেই। ওকে, ব্যাপার না, আমিও কাল ক্রেডিট কার্ড ভাইয়াকে দেব না, তারপর দেখি সে টাকা কোথায় পায়। এই জাঙ্কুকের রুমে ঢুকে খানিকটা ভয় পেয়ে গেল। রুমটা কেন জানি ভীষণ অচেনা লাগছে, যদিও এই বাড়িতে ওর আগেও বহুবার এসেছে, ওনার রুমেও ঢুকেছে, কিন্তু আজ যেন সবকিছুই কেমন ভুতুড়ে লাগছে। জাঙ্কুকের রুম সবসময় গোছানো থাকে, আর গোছানোর দায়িত্ব নেয় লিসা, তার জন্য মাসে সে টাকাও পে করে জাঙ্কুক। এখন অবশ্য লিসার চাকরিটা হারিয়ে ফেললো, এখন পুরো রুমটার মালিক শুধু আমরা দুজন। কথাটা ভাবতেই শরীরে কেমন যেন শিউরে উঠলো। জাঙ্কুক রুমে ঢুকেই বিছানায় ধপ করে নিজের শরীর এলিয়ে দিয়ে বলল, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো, আমার সাথে ঘুমাতে না চাইলে লিসার কাছে যেতে পারো, প্রবলেম নেই। তে কথাটা শুনে নিজেও বিছানায় শরীর এলিয়ে দিয়ে কপট রাগী স্বরে বলল, 5টা বছর প্রেম করেছি কি ননদের রুমে ঘুমানোর জন্য? ও বাবা, এখন মুখে খই ফুটছে। তে জাঙ্কুকে হাতে মাথা রেখে বলল, আচ্ছা
আপনি এমন হয়েছেন কিভাবে? মানুষকে এভাবে খুন করতে আপনার হাত কাঁপে না? যদি আপনার কিছু হয় আমি কি নিয়ে বাঁচবো? যে কারণে আপনার সাথে রাগ করি, ঘুরে ফিরে সেই একই কাজ করেন আপনি। আমার হাতে যারা খুন হয় তাদের বেঁচে থাকার অধিকার নেই। তে জাঙ্কুকের হাত নিজের মাথায় রেখে বলল, প্রমিস করুন আর আমাকে কষ্ট দিবেন না, কাউকে খুন করবেন না, আগের মতো হয়ে যাবেন। জাঙ্কুক হাত সরিয়ে বলল, আচ্ছা প্রমিস করলাম, অন্তত তোমায় কষ্ট দেব না, পুরোটা প্রমিস করো। জাঙ্কুক শব্দ করে হেসে বলল, আচ্ছা প্রমিস আমার বর্ষণ প্রেয়সী, ভালোবাসি তো। তে নিজেও জাঙ্কুকের বুকে মিশে গিয়ে বলল, আমিও। তাহলে এবার তোমার বৃষ্টিতে আমাকে ভিজতে দাও। তে কোনো কথা বলল না। জাঙ্কুক পরম আবেশে তেকে জড়িয়ে নিল তার ভালোবাসার চাদরে। How you know how to keep your business clean?